লেখিকা ঈপ্সিতা মিত্রর ওরা হৃদয়ের রং জানে না। শান্তিনিকেতনের সকালটা আজ বৃষ্টিতে ভেজা, ঝোড়ো হাওয়ায় এলোমেলো। রূপকথার ঘরের পড়ার টেবিলে রাখা ডায়েরির পাতাগুলো সেই ঝোড়ো হাওয়া গায়ে লাগিয়ে মাঝে মাঝেই ওলট পালট হয়ে যাচ্ছে। আজ রবিবার। ও যে স্কুলটায় পড়ায় তার টিচাররা লেডিস হস্টেলটা ফাঁকা করে দিয়ে নিজের বাড়ি চলে গেছে কাল বিকেলেই। এখন আবার দুদিন স্কুল ছুটি, সোমমঙ্গল কাটিয়েই তাই সবাই ফিরবে। কিন্তু রূপকথা এই ছুটির দিনগুলোতেও এই ফাঁকা হোস্টেলটা ছাড়েনি। আসলে ফিরে যাওয়ার ঠিকানা বলতে তো কিছু নেই ওর। ছোটবেলায় বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তারপর মামা মামির কাছে বড় হয়েছে। কিন্তু তারা সব সময় ওকে বুঝিয়ে এসেছে যে ও হলো ভাগ্নি, পরের মেয়ে, নিজের সন্তান না। আর এই সত্যিটা বুঝতে বুঝতেই টান জিনিসটা কখনো রূপকথার তৈরি হয়নি ওদের ওপর, বা বলা যায় ওরাই তৈরি হতে দেয়নি ইচ্ছে করেই। আসলে রূপকথার কাস্টাডিটা নিয়েছিল ওর মামা মামি টাকার লোভে। ব্যাংকে রূপকথার বাবা একটা ভালো অ্যামাউন্টে টাকা MIS করে রেখেছিল মেয়ের নামে, আর রূপকথার 18 বছর হওয়ার আগে অবধি ওর লিগ্যাল গার্জেন এই টাকাটা তুলতে পারতো প্রত্যেক মাসে। তাই কোর্ট থেকে ভাগ্নির কাস্টাডি নিতে বিন্দুমাত্র দেরি করেনি রূপকথার মামা। তবে রূপকথার 18 বছর হওয়ার দিনই এই টাকার সম্পর্কটাও শেষ হয়ে গিয়েছিল মামা মামির সাথে। তখন থেকে এমন ব্যবহার শুরু করেছিল ওরা যেন তাড়াতে পারলেই বাঁচে। আজও মাঝে মাঝে মনে পড়ে সেই দিনগুলো। রূপকথার জন্য অনেক সময় রান্না হতো না ওই বাড়িতে। কলেজের ক্যান্টিন বা বাইরের হোটেলই ছিল তখন ভরসা। তারপর পুজোর সময় মামা একগাল হাসি মুখে কেনাকাটি করে ফিরতো বাড়ির সবার জন্য। ছেলে মেয়ে বউ এমনকি কাজের লোকটার জন্য একটা কাপড় বরাদ্দ থাকতো ওনার লিস্টে। শুধু বাদ পড়ে যেত রূপকথাই। এখনো ভাবলে ঘটনাগুলো মাঝে মাঝে চোখের কোণটা চিকচিক করে ওঠে রূপকথার জলে। তবে সেই সব দিনগুলোতে এই মামা মামির দেওয়া কষ্টগুলো ছাড়াও একজন ছিল যে ওর এই হঠাৎ ভিজে আসা চোখটা মুছে দিত অনেক সময়, ভালো লাগার কিছু মুহূর্ত নিয়ে আসতো জীবনে। অনন্ত। পাশের বাড়ির ছেলেটা বয়সে ওর থেকে 5 বছরের বড় হলেও সে ক্লাস 3 থেকেই ওর বেস্ট ফ্রেন্ড। আর ওদের বাড়িটা ছিল বলেই হয়তো মামামির ওরকম বকাঝকা বাজে ব্যবহার সহ্য করেও দিনের কিছুটা সময় রূপকথা একটু হলেও মন খুলে হাসতে পারত। অনন্তর মা তো সত্যি রূপকথাকে নিজের মেয়ে ভাবতো। মামা মামির বাড়িতে ওর জন্য রান্না না হলে ওর শুকনো মুখটা দেখে কত সময় কিছু না বলতেই বুঝে যেত যে ও কিছু খায়নি। তারপর নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিত রূপকথাকে। পুজোর সময় পয়লা বৈশাখে নিজের বাড়ি না হোক, অনন্তর বাড়ি থেকে একটা নতুন ড্রেস হতোই সব সময় রূপকথার। আবারও স্কুল প্রজেক্ট, পরীক্ষার আগের ইম্পর্টেন্ট নোটস, রেফারেন্স বই, অনেক কিছুই কিছু না কিছু বলতেই জোগাড় করে দিত অনন্ত। আজ 2 বছর বাদেও তাই ওই ফেলে আসা মুখটা চোখ বন্ধ করলে দেখতে পায় রূপকথা খুব স্পষ্টভাবে। চঞ্চল দুটো চোখে শান্ত একটা মুখ। অনন্ত। আচ্ছা, সত্যি কি কোনো ঠিকানা বাকি নেই আর রূপকথার? অনন্তর বাড়ির দরজা তো সবসময় খোলা ওর জন্য। কাকিমা তো আজও ওকে দেখলে হাসি মুখে জড়িয়ে ধরবে। তাও কেন আর ওই ঠিকানায় ফেরা হয় না রূপকথার? তাও কেন 2 বছর বাদেও একা হোস্টেলের ঘরটাকে নিজের মনে হয়? শান্তিনিকেতনের এই একাকিত্বটাকে আঁকড়ে ধরেও। তাহলে কি মনের দূরত্ব এতটাই বেশি যে 2 বছরেও ফিরে যাওয়া যায় না ফেলে আসা সময়ের কাছে? নাকি যাকে ভালোবেসেও দূর থেকে অন্যের হতে দেখতে হয়, সেই কষ্টটার কাছে এই একাকিত্বটাই হয়তো অনেক সুখের? আজ আবারও এইসব এলোমেলো ভাবনাগুলো বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার সাথে রূপকথার মনে এসে জমা হলো। আর আজ আবারও নিজের কথাগুলো কাউকে বলতে না পেরে ডায়েরিতে লিখে রাখলো রূপকথা। নিজের লোক নেই, কেউ শোনার নেই, আর ওর কাউকে কিছু বলারও নেই। নিজের বলতে শুধু এই শব্দগুলোই তো আছে ওর কাছে, যাদের আঁকড়ে ধরে এক একটা দিন শেষ হয়ে যায় শান্তিনিকেতনে। ভেবে আবারও চোখটা ভিজে এলো, আর এই মুহূর্তেই খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট এসে লাগলো ওর মুখে, আর একবার আড়াল করে দিল চোখের জলটা। তখনই হঠাৎ খুব জোর একটা মেঘ ডেকে উঠলো আকাশে, কিন্তু সেই আওয়াজে রূপকথার ফোনে রিংটোনটা ঢেকে গেলেও আলোটা জ্বলে উঠলো। রূপকথা খেয়াল করলো একটা আননোন নাম্বার ওর মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে। আজকের এই ছুটির দিনে স্কুলের চেনা লোক ছাড়া তো কারোর আর ফোন করার কথা নয় ওকে। তাহলে এখন হঠাৎ কার মনে পড়লো? ভেবেই ফোনটা ধরলো রূপকথা, আর কয়েক সেকেন্ডের জন্য হলেও থমকে গেল। রূপকথা, আমি বলছি, চিনতে পারছিস? কেমন আছিস মা? কথাগুলো কানে আসতেই রূপকথার ভেতরটা আবার এলোমেলো হয়ে গেল যেন। পুরনো সময়
হঠাৎ এসেছে ওর কাছে নিজে থেকে, কিন্তু কি অদ্ভুত, 2 বছর বাদেও কাকিমার গলার স্বরটা একদম নতুন লাগলো না। মনে হলো যেন কালই কথা হয়েছে। তাহলে কি এতটা সময় কিছুই না দূরে সরে আসার জন্য? তাহলে কি ও পারেনি এতদিনেও মনের দূরত্বটাকে শক্ত করে বাঁধতে? এসব ভাবতে ভাবতে উত্তর দিল, কাকিমা আমি ভালো আছি, তুমি কেমন আছো? কথাটা শুনে যেন অনন্তর মার গলার আওয়াজটা কেমন নিস্তেজ হয়ে গেল। খুব আস্তে গলায় বলল, আছি একরকম। এবার আর রূপকথা উদাসীন হয়ে থাকতে পারল না। এইভাবে কেন উত্তর দিল কাকিমা? কথাটা মনে আসতে জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে তোমার? গলাটা এরকম কেন শোনাচ্ছে? প্রশ্নটা করেও ফোনের ওপার থেকে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ভেসে এলো। তারপর কান্না ভেজা গলায় অনন্তর মা বলে উঠল, অনেক কষ্টে তোর নাম্বারটা জোগাড় করেছি তোর এক কলেজের বন্ধুর কাছ থেকে। জানি হয়তো যোগাযোগ রাখতে চাস না, তাও ফোন করলাম। আসলে তুই যদি আসিস তাহলে হয়তো অনন্ত একটু ঠিক হবে, একটু হয়তো কথা বলবে আবার আগের মতন। তাই। রূপকথা কথাগুলো শুনে অবাক হয়ে গেল। কি সব বলছে কাকিমা? অনন্ত ঠিক হবে মানেটা কি? ভেবেই আবার জিজ্ঞেস করে উঠল, তুমি কি বলছো? অনন্তর কি হয়েছে? আর তুমি কাঁদছো কেন? কথাটা শুনে আবারও কয়েক সেকেন্ড সময় নিল অনন্তর মা। রূপকথা বুঝলো কান্নাটাকে কোনোভাবে নিজের মধ্যে আটকে রাখার চেষ্টা করছে এই সময়ে। তারপর আবার একটু কথা সাজিয়ে বলে উঠল, অনন্তর 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রূপকথা। ও আর চলতে পারে না। এখন সারাদিন হুইল চেয়ারে নিজের ঘরেই জীবনটা কাটছে ছেলেটার। দরকার ছাড়া বাইরের কেউ তো দূরে থাক, আমার সাথেও খুব একটা কথা বলে না ও। কেমন যেন নিজের মধ্যে শেষ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। তাই তোকে একবার জানালাম, একটা সময় তো তুই ওর বেস্ট ফ্রেন্ড ছিলিস। হয়তো তুই আসলে একটু নর্মাল হবে ছেলেটা। তাই যদি পারিস তাহলে একবার দেখা করে যাস। না, জোর করছি না, যদি পারিস তাহলেই। কথাটা বলেই অনন্তর মা আর কোনো উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল। রূপকথা তখনও চুপচাপ দাঁড়িয়ে, কান থেকে ফোনটা ছাড়তে পারেনি। যেন কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেছে ও। কিছু ভাবতে পারছে না। এতদিন বাদে একই খবর এলো ওর কাছে। যাকে এত ভালোবাসতো তাকে তো সবসময় ভালোই দেখতে চেয়েছে রূপকথা। দূরে থেকেও সবসময় এটাই চেয়েছে যে অনন্তর মুখে যেন রোজ হাসি থাকে। তাহলে হঠাৎ এসব কি হলো? ওই প্রাণবন্ত ছেলেটা আজ হুইল চেয়ারে। কথাটা ভেবেই রূপকথা আঁতকে উঠল। ভয়ে চোখটা বন্ধ করে ফেললো। আর তখনই চোখের সামনে ভেসে এলো সেই পুরনো মুখটা আবার। সেই চঞ্চল চোখ দুটো যেন ওর দিকেই তাকিয়ে আছে এখন। রূপকথা এরপর আর এক সেকেন্ডও দেরি করলো না। আলমারি থেকে ব্যাগটা বার করে কিছু জামা কাপড় আর পার্সটা ঢুকিয়ে ফাঁকা হোস্টেলটাকে পুরোপুরি ফাঁকা করে বৃষ্টি ভেজা রাস্তায় বেরিয়ে পড়ল পুরনো ঠিকানার উদ্দেশ্যে। ট্রেনটা এখন বোলপুর স্টেশন পার করে বেশ কিছুটা এগিয়ে গেছে। চলন্ত রাস্তা, ধানক্ষেত, গাছপালাগুলো দেখতে দেখতে রূপকথার হঠাৎ মনে হচ্ছে সময়ও কত তাড়াতাড়ি এগিয়ে যায় চোখের পলকে। এই ট্রেনের জানলায় দেখা দৃশ্যগুলোর মতন জীবনটাও কেমন বদলে যায় মিনিট সেকেন্ডে। এই যেমন সেই কলকাতায় থাকা দিনগুলোর সময় রূপকথা কত বেহিসেবি ছিল। ভাবনাগুলো বাস্তব থেকে দূরে যেন কোনো রূপকথার দেশেই ঘুরে ফিরে বেড়াতো। তখন মামা মামি যতই খারাপ ব্যবহার করুক, সারাক্ষণ এইভাবে মন খারাপ হয়ে থাকতো না ওর। আসলে মনে হতো এত খারাপের ভিড়ে একটা ভালো তো সবসময় আছে সঙ্গে, যার নাম অনন্ত। যার সাথে সারাদিনে 10 মিনিট কথা হলেও ভালো লাগা ছড়িয়ে যায় মনটায়। এখনো যেন বিশ্বাস হচ্ছে না অনন্তর এই অ্যাক্সিডেন্টটার কথা। ওকে গিয়ে সত্যি একটা হুইল চেয়ারে বসে থাকতে দেখতে হবে। ওই ছেলেটাই তো আর কিছুটা সময় আগেও কত অ্যাক্টিভ ছিল। এখনো মনে আছে রূপকথার মাস্টার্সের জন্য ফর্ম তোলার দিনের কথাটা। এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটি সমানে দৌড়েছিল ছেলেটা ওর সাথে। রোদের মধ্যে দাঁড়িয়ে লাইন দেওয়া থেকে শুরু করে ফর্ম জমা দেওয়ার দিন অবধি সব সময় পাশে ছিল ওর। নিজে তখন এমবিবিএস শেষ করে এমডিতে সবে ঢুকেছে, কিন্তু তাও নিজের পড়াশোনা ছেড়ে শুধু রূপকথার জন্য 3টে দিন নষ্ট করেছিল অনন্ত। তবে সারাদিন অত দৌড়াদৌড়ির পর রূপকথা যখন একটু ইতস্তত করে ওকে বলেছিল, তুমি আর আমার জন্য কত করবে বলো তো? তুমি সঙ্গে না থাকলে 3টি ইউনিভার্সিটির ফর্ম একদিনে কখনো জমা দিতে পারতাম না, সত্যি। তখন অনন্ত একটু সময় নিয়ে ভেবে হাসি মুখে উত্তর দিয়েছিল, এমনি এমনি তো করিনি, তোর থেকে পাওনাটা আমি ঠিক বুঝে নেব। এই রবিবার আমাদের বাড়িতে কষা মাংসটা তুই রাঁধবি, ওকে? সত্যি বলছি, ওই 1 জানুয়ারির দিন করেছিলিস, আজও মুখে লেগে আছে। ওটা খাওয়ার জন্যই তো এত দৌড়াদৌড়ি করলাম। সেই দিনের মতন আজও কথাটা মনে হতেই রূপকথার মুখে একটা হালকা হাসি চলে এলো এখন। আর ট্রেনটা তখনই ঘুষকরা স্টেশনে এসে থামলো। রূপকথা আবার অতীত থেকে বর্তমানে ফিরে এলো যেন। তবে এই থমকে যাওয়া স্টেশনটাকে দেখে
আরেকটা ঘটনা মনে পড়ে গেল হঠাৎ আবার। যেই দিন অনন্তর বাবার হার্ট অ্যাটাকটা হলো, সেই দিন অনন্ত তো এইভাবে যেন থমকে গেছিল কয়েকদিন। মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারটা সবে শেষ হয়েছিল ওর। রূপকথার তখন ক্লাস 9। ওদের পাড়ায় একটা বিয়ে বাড়ি ছিল সেই রাতে। এখনো মনে আছে রূপকথার। সুস্থ সবল হাসি খুশি মানুষটা ওর সামনেই বিয়ে বাড়ি খেয়ে এলো। তারপর রাতে হঠাৎ বুকে ব্যথা, কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। অনন্ত মুখাগ্নি করে এসে ওই সাদা কাপড়টা জড়িয়ে কেমন যেন থম মেরে বসেছিল ওদের সেই চিলে কোঠায়। এলোমেলো চুল, স্থির দৃষ্টি, দেখে মনে হচ্ছিল কোনো ঝড় থেকে উঠে এসেছে। সেদিন বাড়ির একটা লোকের সঙ্গেও কোনো কথা বলেনি ছেলেটা। কান্নাটাও যেন আসছিল না ওর। রূপকথার সেই দৃশ্য দেখে জীবনে প্রথম একটা ভয় এসে জড়ো হয়েছিল মনে। অনন্তকে হারিয়ে ফেলার ভয়, ওর কথাগুলো, ওর হাসি, ওর রাগ, সবকিছুকে হারিয়ে ফেলার ভয়। সেই দিন তাই রূপকথা ওই চিলেকোঠার ঘরটায় অনন্তর পাশে এসে বসেছিল চুপচাপ। তারপর খুব শক্ত করে অনন্তর হাতটা আঁকড়ে ধরেছিল। কোনো কথা, কোনো সান্ত্বনা আসছিল না ওর। শুধু মনে হচ্ছিল আজ অনন্তর যা হারিয়েছে সেটা অনেকদিন আগেই রূপকথার জীবন থেকে হারিয়ে গেছে। বাবা মা জীবনে কতটা জায়গা জুড়ে থাকে সেটা রূপকথা নিজের ফাঁকা জীবনটা দিয়ে রোজ বুঝতে পারে। অনন্ত তাই হয়তো আর কারোর সাথে কোনো কথা না বলেও শুধু রূপকথাকে বলেছিল প্রথম। বাবাকে ছাই হয়ে যেতে দেখলাম চোখের সামনে, তারপর ভাসিয়ে এলাম। আমার সত্যি আজ সব শেষ হয়ে গেল রূপকথা, সব কিছু। কথাগুলো শুনে রূপকথার সেদিন আর কোনো কথা আসছিল না যেন। শুধু চোখের সামনে মাঝে মাঝে নিজের মা বাবার আবছা মুখ দুটো ভেসে আসছিল বারবার। চোখটা জলে ঝাপসা হয়ে যাচ্ছিল ওর। রাগ, কষ্ট, খারাপ লাগা সবকিছু এসে একসাথে জড়ো হচ্ছিল মনে। যেই যন্ত্রণাটাকে ও রোজ নিজের মধ্যে নিয়ে বাঁচে, আজ থেকে সেই যন্ত্রণাটা অনন্তকেও ভোগ করতে হবে, এটা ভেবেই চোখটা জলে ভিজে যাচ্ছিল। আর সঙ্গে একটা ভয় হচ্ছিল শুধু, যেই শেষটা দেখে অনন্ত নিজে শেষ হয়ে যাবে না তো? ও যদি আর কখনো সামলে উঠতে না পারে, এলোমেলো হয়ে যায়, তাহলে কি হবে? কথাগুলো মনে হতেই তাই সেদিন শক্ত করে ধরে রেখেছিল ও অনন্তর হাতটা নিজের হাতের মধ্যে। তারপর প্রায় 1 মাস অনন্তর পাশে ছায়ার মতন ছিল রূপকথা। অনন্ত তো প্রথম 2 দিন কিছুই খায়নি, এরপর একটা ভাতও মুখে তোলেনি। সবাই জোর করেও কিছু খাওয়াতে পারেনি ওকে। তবে 3 দিনের দিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ খেয়াল করেছিল রূপকথার শুকনো মুখটা কেমন যেন ফ্যাকাশে লেগেছিল মেয়েটাকে। হঠাৎ তাই নিজের কষ্টটা ভুলে সেই মুহূর্তে রূপকথার কাছে এসে জিজ্ঞেস করেছিল, তোকে এরকম কেন লাগছে? তোর মামা মামি কালো কি রান্না করেনি তোর? রূপকথা কথাটা শুনে একটু থেমে উত্তর দিয়েছিল, করেছিল। অনন্ত এবার একটু অবাক হয়ে বলেছিল, তাহলে তোকে এরকম কেন লাগছে? তুই খাসনি? রূপকথা এটা শুনেও একটা শব্দে উত্তর দিয়েছিল, না। অনন্ত এবার আরো অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কিন্তু খাসনি কেন? রূপকথা এবার ওর দিকে তাকিয়ে বলেছিল, তুমি খাওনি তাই খাইনি। না। এরপর আর সেদিন অনন্ত কোনো প্রশ্ন করেনি ওকে, শুধু রূপকথার হাতটা শক্ত করে ধরে ডাইনিং টেবিলে নিয়ে এসেছিল। তারপর মাকে ডেকে বলেছিল, আমাদের দুজনকে খেতে দাও, আর সরি, এরপর আর কখনো এইভাবে না খেয়ে থাকবো না। আসলে সেদিন অনন্ত কথাগুলো মাকে শুনিয়ে রূপকথাকেই বলেছিল। হয়তো বুঝেছিল যে ওর ভালো খারাপ থাকার ওপর রূপকথার ভালো খারাপ থাকাটা নির্ভর করে। আচ্ছা, অনন্ত কি সত্যি কখনো বুঝেছে রূপকথাকে? ওর পছন্দ, অপছন্দ, মন খারাপ, আনন্দ সবকিছু বুঝলে ওকে কি কখনো বুঝেছে? আজও মাঝে মাঝে প্রশ্নটা এসে মনে ভিড় করে রূপকথার, আর উত্তরে শুধু একটা নাই ভাবতে হয় ওকে। আর সত্যি তো, বুঝলে কি আর এই 2 বছর এত দূরে থাকতে হতো রূপকথাকে? কথাটা মনে হতে আনমনে খেয়াল করলো ট্রেনটা ঘুষকরা স্টেশন ছাড়িয়ে এগিয়ে গেছে বেশ কিছুটা দূর, অনেকক্ষণ আগেই। তবে রূপকথা এখনো যেন ওই থমকে যাওয়া স্টেশনের মতন সেই থমকে যাওয়া পুরনো দিনগুলোতে আটকে গেছে বহু সময় ধরেই। আসলে কিছু কিছু ঘটনা, কিছু কিছু দিন এমন আসে জীবনে যেটা চাইলেও ভুলে যাওয়া যায় না কখনো, বরং সেই ঘটনাগুলো, দিনগুলো দাগ কেটে যায় মনে। আর মনে হয় এই জিনিসটা না হলে হয়তো বোঝাই হতো না নিজের আসল জায়গাটা। রূপকথার জীবনেও এরকম কিছু দিন এসেছিল 2 বছর আগে, বেশ কয়েকবার। এমন কিছু ঘটেছিল যেটা ওকে 1 সেকেন্ডে বুঝিয়ে দিয়েছিল অনন্তর জীবনে ওর জায়গাটা ঠিক কতটুকু। আর তখনই রূপকথা সরে এসেছিল মন থেকে অনেক দূরে। এখনো মনে আছে ওর খুব স্পষ্টভাবে একটা দিনের কথা, দুর্গাপুজোর অষ্টমী। সকাল থেকে চারিদিকটা সাজো সাজো, ঢাকের তালে, মায়ের মন্ত্রে জমজমাট। রূপকথা সেবার অঞ্জলি দিয়ে অনন্তদেরই বাড়িতে গিয়েছিল জলখাবার খেতে।
সেদিনে লুচি আলুর দমটা রূপকথাই বানিয়েছিল নিজের হাতে। তারপর প্লেটে সাজিয়ে এসেছিল অনন্তর ঘরে। দেখো খেয়ে কেমন বানিয়েছি, লুচি আর আলুর দম। অনন্ত কথাটা শুনেও বিশেষ কান্না দিয়ে ওর হাত থেকে লুচির প্লেটটা নিয়ে টেবিলে রেখে বেশ উত্তেজিত হয়ে ওকে অন্য একটা কথা বলে উঠেছিল হঠাৎ। ওসব ছাড়, তোকে আজ আমার সাথে একটু শপিংয়ে যেতে হবে বুঝলি, লুচিটা শেষ করেই বেরিয়ে পড়বো। রূপকথা আচমকা এই শপিংয়ের ব্যাপারটা শুনে একটু অবাক হয়েছিল সেদিন। এই ছেলের মুখে কেনাকাটার কথাটা সত্যি নতুন। ওর তো বরং শপিংয়ে অ্যালার্জি চিরকাল। পুজোর শার্টটাও মা পছন্দ করে কিনে না আনলে পুরনো জামা কাপড় পরেই কাটিয়ে দেবে 4 দিন, কোনোই বিকার নেই। সে হঠাৎ আজ এত এক্সাইটেড হয়ে কেনাকাটি করতে যাবে বলছে। যাই হোক, রূপকথা কথাগুলো মনের মধ্যে রেখেই ঘাড় দুলিয়ে হাসি মুখে বলেছিল, ঠিক আছে যাব শপিংয়ে, হয়েছে, এখন তো খাও। কথাটা শুনে এবার অনন্তর মুখে স্বস্তির হাসি এসেছিল। এরপর সেদিন নিউ মার্কেটের একটা শাড়ির দোকানে গিয়েছিল ওরা। রূপকথা তো প্রথমে ভেবেছিল হয়তো অনন্ত মায়ের জন্য কোনো শাড়ি কিনবে, কিন্তু কথাটা মিলল না যখন অনন্ত দোকানদারকে বলল, একটু কালারফুল শাড়ি দেখান এই 24-25 বছরের মেয়ের জন্য। তারপর রূপকথার দিকে তাকিয়ে বলল, নে পছন্দ কর। কথাটা শুনে এক মুহূর্তের জন্য রূপকথা সেদিন একটু এলোমেলো হয়ে গিয়েছিল হঠাৎ। অনন্ত তার মানে ওর জন্য শাড়ি কিনতে এসেছে ভেবেই মুখে একটা হাসি এসে গিয়েছিল আনমনে। তাহলে কি এতদিনের অপেক্ষার শেষ এই দুর্গাপুজোতে হবে? অনন্ত কি কিছু বলবে ওকে এরপর? মানে ও যা শুনতে চায় সেগুলো কি তাহলে আজই? ভাবনাটা পূরণ হতে না দিয়ে অনন্ত ওকে ধাক্কা দিয়েছিল, কিরে কি ভাবছিস এত, পছন্দ কর একটা শাড়ি, দেখ কালারগুলো। না, এরপর আর চুপচাপ বসে থাকলে তো হবে না। কেউ যখন এত করে বলছে তখন তো নিজের জন্য কিছু পছন্দ করতেই হবে। ভেবেই কখনো কমলা তো কখনো লাল, আবার একটু হলুদ সবুজ মেশানো শাড়িগুলো ও নিজের গায়ের ওপর তুলে নিচ্ছিল বারবার। তারপর দোকানের আয়নার দিকে তাকিয়ে একবার নিজেকে দেখছিল, তারপর অনন্তকে দেখছিল। ওর চোখ দিয়ে ভালো খারাপটা বিচার করার চেষ্টা করছিল। আসলে সেটা জানাই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ রূপকথার তো অনন্তর চোখ দিয়ে নিজেকে দেখতে চায়। তবে বেশ কয়েকটা শাড়িতেই অনন্তর মুখের এক্সপ্রেশন কেমন, না এটা ঠিক মানাচ্ছে না, এটা ঠিক পছন্দ হচ্ছে না টাইপের ছিল। তবে ওই নীল রঙের শাড়িটা রূপকথা গায়ে তুলে নিতেই অনন্তর মুখে একটা হাসি চলে এলো হঠাৎ। ওর নিজে থেকে বলে উঠল, এই শাড়িটা দারুণ। ব্যাস, রূপকথাও আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে দোকানদারকে বলল, দাদা এই শাড়িটা প্যাক করে দিন তাহলে। অনন্ত এবার বেশ হাসি মুখেই ওর দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, থ্যাংক ইউ রূপকথা, সিরিয়াসলি এমনি এমনি কি তুই আমার বেস্ট ফ্রেন্ড? আজ যে কত বড় একটা হেল্প করলি আমাকে, কি বলবো। নইলে এইসব শাড়ি টাড়ির ব্যাপারে আমি কি বুঝি। যাই হোক, আই থিঙ্ক এই শাড়িটা মিথিলার ভীষণ পছন্দ হবে, আর আমার মনে হয় ওকে নীল রংটা সব থেকে বেশি মানাবে। রূপকথার এবার ধাক্কা লাগলো একটা। হাসি মুখটা হঠাৎ কেমন অন্ধকারে মিলিয়ে গেল যেন। কিছু না ভেবে জিজ্ঞেস করে উঠল, মিথিলা তুমি এই শাড়িটা তার মানে? ওর কথাটাকে কমপ্লিট করতে না দিয়েই অনন্ত বলতে শুরু করলো এবার, হ্যাঁ মিথিলা, বলিনি তোকে আমাদের সাথে এমডি করেছিল, এখন আমরা একই হসপিটালে আছি। ও পিডিয়াট্রিশিয়ান, খুব ভালো মেয়ে, একদম আলাদা সবার থেকে। অ্যাকচুয়ালি কাল ওর জন্মদিন, আমাকে স্পেশালি ইনভাইট করেছে বাড়িতে, তাই এই শাড়িটা কিনতে এলাম। ভালোই গিফট হয়েছে বল, নিশ্চয়ই পছন্দ হবে ওর। এইসব শুনে রূপকথার ভেতরটা ফাঁকা হয়ে আসলেও মুখে একটা মিথ্যে হাসি নিয়ে উত্তর দিল, নিশ্চয়ই পছন্দ হবে, পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই, শাড়িটা সত্যি খুব ভালো দেখতে। এবার অনন্ত হাসি মুখে বলে উঠল, বুঝলাম, তবে ক্রেডিটটা কিন্তু তোর, তুই না এলে পছন্দ করতেই পারতাম না। যাই হোক, এত হেল্প করলি, চল এবার আইসক্রিম খাওয়াবো তোকে। না, এর উত্তরে রূপকথা আর আজ হ্যাঁ বলতে পারল না। 2 সেকেন্ড ভেবে কিছু কথা সাজিয়ে বলল, না আজ থাক, আসলে বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, মামি আজ রান্না করতে বলেছে আমাকে দুপুরে, তাই। অনন্ত এবার আর কথা না বাড়িয়ে বলল, ও ঠিক আছে, তাহলে বাড়ি চল এখন। তবে আইসক্রিমটা কিন্তু ডিউ রইল তাহলে। না, এরপর আর রূপকথাও কোনো কথা বাড়ায়নি অনন্তর সঙ্গে। আসলে হঠাৎ যেন মনে হচ্ছিল তখন যে অনেক কথা হয়তো মনের মধ্যে শেষ হয়ে যাবে ওর। সারাটা রাস্তায় একটা অদ্ভুত একাকিত্বতা এসে ঘিরে ধরছিল সেদিন ওকে। এই প্রথম মনে হচ্ছিল যেই ছেলেটা পাশে বসে আছে সে হয়তো আর বেশি দিন এইভাবে পাশে থাকবে না, নতুন লোকের ভিড়ে হারিয়ে যাবে কোথাও, চোখের পলকেই অনেক দূরে। সেই অষ্টমী রাতে যখন সারা শহর ঢাকের তালে লোকের ভিড়ে জমজমাট ছিল, আনন্দে মেতেছিল, তখন রূপকথা একা নিজের ঘরে বসেছিল ভিজে চোখে। আজ যেন সত্যি মনে হচ্ছিল কেউ নেই সঙ্গে, কেউ নেই যে নিজের।
এরপরে পুজো শেষ হয়ে বিসর্জনের দিন পেরিয়ে কোজাগরী পূর্ণিমা এসেছিল ঘরে ঘরে। অনন্তদের বাড়িতে প্রত্যেকবারই এই পুজোটা হয়। রূপকথা সকাল থেকে তাই ওদের বাড়িতেই পড়ে থাকে আজকের দিনে। হাতে হাতে কাকিমার সঙ্গে পুজোর কাজ করে দেওয়া, ভোগ রান্না করা, এগুলোর অভ্যেস হয়ে গেছে ছোট থেকেই। এইবারও একই। নিজের হাতে পুজোর জায়গায় আলপনা দিয়েছে রূপকথা, তারপর নাড়ু বানানো, পায়েস তৈরি এইসবও করেছে। আর তার ওপরে সারাদিনের উপোস। সন্ধে 7টার পর অঞ্জলি শেষ হয়ে একটু প্রসাদ খেলেও শরীরে ক্লান্তি ছড়িয়েছিল তখনও। তবে সেই সময় বুঝতে পারিনি আজ শরীরের সঙ্গে মনেরও একটা ধকল যাবে। আজই একদম সামনাসামনি অনন্তর জীবনের বাস্তবটাকে ও দেখতে পাবে খুব কাছ থেকে। আসলে অনন্ত এই লক্ষ্মী পুজোতে মিথিলাকে ইনভাইট করেছিল ওদের বাড়ির। সন্ধ্যের পর সেই দিনের অনন্তর গিফট করা নীল শাড়িটাতে সেজেই এসেছিল মিথিলা। আর রূপকথা এক মুহূর্তের জন্য হলেও যেন থমকে গেছিল ওদের একসঙ্গে দেখে। এরপর সেদিন অনন্তদের বাড়ি জুড়ে শুধুই মিথিলা ছিল, আর সত্যি সুন্দরী দেখতে মেয়েটাকে, যেমন রূপ সেরকম গুণ। অনন্ত তো মায়ের কাছে প্রশংসা করে করে শেষ করতে পারছিল না যেন। তারপর কথায় কথায় যেই অনন্ত বলে উঠল মিথিলা নাকি খুব ভালো গান জানে, ব্যাস তারপর তো অনন্তর মাও আর গান শোনার লোভ সামলাতেই পারল না। অবশ্য মিথিলাও রিকোয়েস্ট শুনে না রেখে পারেনি। কখনো খেলাঘর বাঁধতে লেগেছি, তো কখনো শ্রাবণের ধারার মতন একের পর এক গান গেয়ে মাতিয়ে দিয়েছিল সন্ধেটা। আর রূপকথা ঘরের একটা কোনায় দাঁড়িয়ে সব দৃশ্যগুলোই দেখছিল চোখ ভরে। লক্ষ্মী পুজোয় সত্যি লক্ষ্মী এসেছে অনন্তদের বাড়িতে, তাই আজ রূপকথার আর কোনো জায়গা বাকি নেই এখানে। অনন্তর চোখে মিথিলার জন্য মুগ্ধ দৃষ্টি, অনন্তর মার মিথিলাকে দেখে হাসি মুখ, এই সব কিছু যেন স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছিল রূপকথার জীবনের সত্যিটা, যে এই বাড়িতে ওর আর কোনো আলাদা জায়গা নেই। রূপকথা শুধু পাশের বাড়ির মেয়ে ছাড়া আর কেউই না ওদের মাঝে। অনন্তর মন, অনন্তর ভালোবাসা, এই সবের কোনো ভাগ পাবে না রূপকথা কখনো। এত বছর ধরে যেই ভাগটা পাওয়ার কথাও ভেবে এসেছে দিনের পর দিন, মাসের পর মাস, আজ সেই ভালোবাসাটা মিথিলার, অনন্ত মিথিলার। কথাগুলো সেদিন মনে হতেই রূপকথা চুপচাপ কাউকে কিছু বুঝতে না দিয়ে বেরিয়ে এসেছিল ওই বাড়ি থেকে। আসলে আজ হঠাৎ নিজেকে খুব বেমানান লাগছিল সবার মাঝে। চোখটা ভারী হয়ে আসছিল বারবার জলে। আর সেই জল তো আবার কাউকে দেখানোর নয়। এই নতুন কষ্টগুলো, যন্ত্রণাগুলো একদম ওর নিজের। এই সবই ভাবছিল ছাদের রেলিংটায় ভর দিয়ে একা একা দাঁড়িয়ে। এখন রাত 10:30। আকাশে কোজাগরী পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না ছড়িয়ে চারিদিকটা রূপলি রঙে রাঙিয়ে দিয়েছে এই মুহূর্তে। আর তার মাঝে অনেক বাড়ি থেকে কাসর ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে একটু পরপরই। এখনও তার মানে অনেক বাড়িতেই পুজো চলছে। তবে এত উৎসব, এত আওয়াজের ভিড়েও রূপকথার ভিতরটা কেমন খা খা করছে যেন। সব শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা এসে ঘিরে ধরেছে ওকে। বুঝতে পারছে না যেভাবে এই দুদিনে নিজের মধ্যে ভেঙে চুরে গেছে ও, সেই টুকরোগুলোকে আবার জুড়বে কিভাবে, কিভাবে ভুলে যাবে নিজের ফিলিংসগুলোকে, অনন্তকে। কিন্তু এই যন্ত্রণার ভিড়েই হঠাৎ একাকী ছাদে সেই ছেলেটা এসে হাজির, সঙ্গে টিফিন কৌটো ভর্তি ভোগের খিচুড়ি। অনন্তর মা পাঠিয়ে দিয়েছে রূপকথার জন্য। তবে এই মুহূর্তে রূপকথা একা থাকতেই চেয়েছিল। সবসময় জোর করে হাসি, জোর করে কথা আসে না আসলে, কিন্তু ও যা ভাবে তা মেলে না কখনো। তাই অনন্তকে দেখে অবাক হলেও বেহিসেবি হয়নি, বরং চোখের জলটাকে চেপে রেখে খুব নর্মাল গলায় জিজ্ঞেস করলো, সেই দিন তুমি এখন এখানে, মিথিলা চলে গেছে বাড়ি? অনন্ত কিন্তু প্রশ্নটা শুনে উত্তর না দিয়ে নিজেই একটা প্রশ্ন করে উঠল, সেসব ছাড়, তুই বল ব্যাপারটা কি? ওইভাবে চুপচাপ কাউকে না বলে চলে এলি যে, আমি তো খেয়ালই করিনি। এই কথাটা শুনে রূপকথার মুখে এবার আলতো হাসি। হঠাৎ মনে হচ্ছে তুমি আর কবেই বা খেয়াল করলে আমাকে? কিন্তু মনের কথা মনে রেখেই একটা বানানো কথা সাজিয়ে বলল, এমনি, আসলে সারাদিন উপোস করে একটু টায়ার্ড লাগছিল। আর মিথিলা অত সুন্দর গান করছিল, তার মাঝখানে থামিয়ে আসছি বললে খারাপ দেখাতো, তাই। উত্তরটা শুনে অনন্ত ভ্রুটা একটু উপরে তুলে বলল, বাবা, এত ভদ্রতা কবে শিখলি? ওটা কি কোনো বাইরের লোকের বাড়ি, নাকি মিথিলা ভিআইপি গেস্ট যে ওর গান থামানো যাবে না? কথাটা শুনে এবারও রূপকথা অল্প হেসে ফেলল। সেই মিথিলা তো কোনো গেস্ট না, ও তো ওই বাড়ির একদম নিজের লোক, অনন্তর সব থেকে কাছের মানুষ। তবে এবারও কথাটা মনেই রাখলো আর নিরুত্তর হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অনন্তর সামনে। তখন অনন্তই আবার বলে উঠল, যাই হোক, এই টিফিন কৌটোটা ধরে আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো শুনি? এটা তুই ঘরে রেখে তাড়াতাড়ি ছাদে আয়, আবার আমি ওয়েট করছি এখানে। অ্যাকচুয়ালি তোকে খুব ইম্পর্টেন্ট কিছু শেয়ার করার আছে, বুঝলি? অনন্ত কথাটা শেষ করে একটু হাসি হাসি মুখ করে তাকালো ওর দিকে। আর রূপকথার বুঝতে বাকি রইল না কি শেয়ার করতে চায় অনন্ত। ওর মনের ফিলিংস, মিথিলার জন্য জমিয়ে রাখা সমস্ত ভালোবাসা। রূপকথা কয়েক সেকেন্ডের জন্য কথাটা ভেবেই কাঠ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ মনে হলো চলার শক্তিটা পা দুটো হারিয়ে ফেলেছে। চোখটা আবার ভারী হয়ে আসছে, জল এসে ভিড় করছে সেখানে। কিন্তু না, এখন ভাঙলে তো চলবে না, শক্ত হয়ে সবটা শুনতে হবে ওকে। তারপর একটা মিথ্যে হাসিও হাসতে হবে অনন্তর সামনে। সে ছোট থেকে এতদিন অবধি যা করে এসেছে, আজও তাই করতে হবে ওকে।
কথাগুলো ভেবে রূপকথা আবার একটু শক্ত হলো। তারপর টিফিন কৌটোটা ঘরে রেখে এসে অনন্তর সামনে দাঁড়ালো। আর অনন্ত এবার সেই হাসি মুখটা নিয়ে বলতে শুরু করলো, অ্যাকচুয়ালি আজকের ব্যাপার স্যাপার দেখে নিশ্চয়ই বুঝেছিস তোকে কি নিয়ে বলবো এখন। জানি তোকে আলাদা করে বলার দরকার নেই আমার, তুই তো আমার মুখের এক্সপ্রেশন দেখে সে ছোট থেকেই সব বুঝে যাস। মানে ঠিক কবে কখন মিথিলাকে এত পছন্দ হয়ে গেল সত্যি বুঝতে পারলাম না জানিস। এত মেয়ের সাথে স্কুল কলেজে আলাপ হয়েছে, কিন্তু মিথিলা না সবার থেকে একদম আলাদা, ভিড়ের মধ্যেও আলাদা। ওর গান, ওর হাসি, ওর তাকানো সবকিছু। যাই হোক, তবে একটাই প্রবলেম, এখনো কিছু বলে উঠতে পারলাম না। আসলে আমি জানি আমি কি ফিল করিও সেটা বোঝে, কিন্তু একটা ঠিকঠাক প্রপোজালও তো এক্সপেক্ট করবেই বল। তাই তোর হেল্প চাই। এত কথা শুনে রূপকথা কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়েছিল। সত্যি মনে হচ্ছে ভেতরটা আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে ওর। তবে তাও পাথরটাকে সঙ্গে নিয়ে জিজ্ঞেস করলো একটু অবাক হয়ে, আমার হেল্প? আমি কি হেল্প করতে পারি এখানে? প্রশ্নটা শুনে অনন্ত একটু যেন লাফিয়ে উঠলো এবার। তারপর হাসি মুখে উত্তর দিল, আরে তুই তো পারিস, তুই বাংলার স্টুডেন্ট, কত বড় অ্যাডভান্টেজ এটা জানিস? রূপকথা এবার সত্যি কিছু বুঝতে পারলো না, খুব অবাক চোখেই তাকিয়ে রইল অনন্তর দিকে। এটা দেখে অনন্ত একটু বেশি জোরে হেসে ফেললো এবার। তারপর একটু সময় নিয়ে বলল, আসলে মিথিলা আমার মতন মেডিকেল স্টুডেন্ট হলেও কবিতা, গল্প এসব পড়তে খুব ভালোবাসে, শুনেছি টুকটাক লেখেও। তাই ভাবছিলাম ওকে যদি প্রপোজটা সেই আগেকার দিনের মতন কিছু লিখে করা যায় তাহলে বেশ অন্যরকম হবে ব্যাপারটা। তবে আমার প্রবলেম হচ্ছে রোগ আর ওষুধের নাম ছাড়া আমি সত্যি আর কিছু লিখতে জানি না। মানে ওইসব কবিতা টবিতা তো মাথাতেই আসে না কখনো। তাই তোকে বলছি, প্লিজ একটু হেল্প করবি, যদি কিছু লিখে দিতিস আমাকে। ইউ নো সামথিং অ্যাবাউট লাভ, ট্রু ফিলিংস। আমি নিজের নাম দিয়ে চালিয়ে দিতাম মিথিলার কাছে, ও তাহলে ভীষণ ইমপ্রেস হয়ে যেত আর কি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল সেদিন অনন্ত। আর রূপকথা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে সবটা শুনেছিল এক মনে। আর কিছু বলতে পারেনি সেই দিনও, শুধু কয়েকটা শব্দই এসেছিল মুখে, ঠিক আছে দেব লিখে। ভালোবাসা নিয়ে যা বুঝি, যতটুকু বুঝি সেটাই লিখব। না, এসব শুনে অনন্ত আর কথা বাড়ায়নি, হাসি মুখে নিশ্চিন্তে বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু রূপকথা, ও এক পাও এগোতে পারেনি। তারপর ওর এতদিনের ফিলিংসগুলো যে এইভাবে রেপ্লিকা হয়ে ফিরে আসবে জীবনে, সেটা কল্পনাও করেনি কখনো। এতগুলো দিন ধরে যাকে ভালোবেসে শব্দের পর শব্দ জুড়ে নিজের ডায়েরির পাতাগুলোকে ভর্তি করেছে, আজ তাকেই শব্দ সাজিয়ে দিতে হবে অন্যের জন্য। কথাটা ভেবেই ওর পায়ের সব শক্তিগুলো যেন নিথর হয়ে আসছিল সেই মুহূর্তে। কান্না এসে ঝাপসা করে দিচ্ছিল চারিদিকের ছবিটা। একলা ছাদ আর একটা একাকী চাঁদই যেন ছিল শুধু সঙ্গে, রূপকথার কান্নার সঙ্গী হয়ে। সেদিন এরপর সারা রাত জেগে কয়েকটা লাইন লিখতে পেরেছিল রূপকথা। নিজের মনের সমস্তটা উজাড় করে সাজিয়েছিল কথাগুলো, যা কখনো বলতে পারেনি, যেটা কখনো আর বলা হবে না, সেই সমস্ত কথা, সমস্ত জমাট ভালোবাসা লেখা ছিল সেই লাইনগুলোতে। ভালোবাসার আড়াল থেকে হঠাৎ তুমি সামনে এলে, মেঘ পিয়নের ব্যাগের ভিতর একলা সেমন স্বপ্ন চেনে। হঠাৎ বৃষ্টির আজ একদিন, ঝোড়ো হাওয়ায় এলোমেলো, আমার মনেও জল জমেছে শুধু তোমারই জন্য। এরপর খামে মুড়ে লেখাটা পরের দিন দিয়ে এসেছিল অনন্তকে অন্য একজনের জন্য। কখনো কখনো জীবন এইভাবে হিসেবের বাইরে চলে আমাদের, বেহিসেবি ভাবনাদের লাগাম টেনে হঠাৎ বাস্তবের কাছেই ফিরে যেতে হয় তখন। শুধু চোখ দুটো ঝাপসা হয়ে আসে, এই যা, বাকিটা সহ্য হয়েই যায়। কথাটা ভাবতেই বর্ধমান স্টেশনে এসে গাড়িটা থামলো আবার। গ্রামের একাকী স্টেশনগুলোর থেকে এই স্টেশন একদম আলাদা, ভিড়ে ঠাসা। রূপকথা হঠাৎ ঘড়ির দিকে খেয়াল করলো এবার, আর 2 ঘন্টা। তারপর 2 বছরের দূরত্ব শেষ করে আবার সামনাসামনি দেখা হবে অতীতের সঙ্গে। তবে অতীত কি কখনো আদেও ছেড়েছে ওকে? জায়গা বদলালেও স্মৃতিগুলো কি বদলাতে পারলো জীবনের? আজও তাই ঘুরে ফিরে মাঝে মাঝেই সেই লাইনগুলো মনে পড়ে যায় হয়তো। সেই জন্যই ওই কোজাগরি পূর্ণিমার একলা রাতের কাছে ফিরে যায় রূপকথা। আসলে শুধু চোখ বন্ধ করার অপেক্ষা, সবটা স্পষ্ট দেখতে পায় তারপর। এরপরের বেশ কয়েকটা দিন কেটেছিল রূপকথার ঘোরের মধ্যে, অনন্তকে ভুলে থাকার একটা অদ্ভুত চেষ্টায়, ওকে দূর থেকে অন্য কারোর হয়ে যাওয়ার দৃশ্যগুলো দেখতে দেখতে। আসলে সেই দিনের সেই কবিতা পড়ে মিথিলার অনন্তকে হ্যাঁ না বলে থাকতে পারেনি, বরং ভালোবেসে জড়িয়ে ধরেছিল ওকে। রূপকথাই সবকিছু জানতে পেরেছিল অনন্তর মুখে। সেই রাতে একটা ডেয়ারি মিল্ক হাতে অনন্ত নিজে এসেছিল রূপকথার ঘরে ওকে থ্যাঙ্কস জানাতে। ভাগ্যিস সেই রাতে লোডশেডিং হয়েছিল, রূপকথার ভেজা চোখ দুটো তাই ঢেকে গিয়েছিল অন্ধকারে। কিন্তু অনন্তর উজ্জ্বল মুখটাও স্পষ্ট দেখতে পাচ্ছিল মোমের আবছা আলোয়। এত খুশি ওকে আগে কখনো দেখেনি রূপকথা। আজও একটু সময়ের ফাঁকে তো কখনো আনমনে মনে পড়ে যায় ওর সে হারিয়ে যাওয়া লোডশেডিংটার অন্ধকার, আর তার মাঝে অনন্তর গলার আওয়াজ। ওর সবকটা কথা যেন
স্পষ্ট শুনতে পাই রূপকথা, তুই মানে একটা জিনিয়াস। সত্যি রূপকথা, তুই যদি না থাকতিস আমার লাভ স্টোরিটার যে কি হতো, আমি তো পুরো কেসটা ঝুলিয়েই দিতাম শিওর। আমি তো ভাবতেই পারিনি তোর লেখা লাইনগুলোর এত বড় একটা ইম্প্যাক্ট পড়বে মিথিলার ওপর। ও আজ চিঠিটা পড়ে ফার্স্ট টাইম আমাকে জড়িয়ে ধরেছিল। জানিস কি করে লিখিস তুই এইসব? আমি তো শুনেছি ভালোবাসা লেখা নাকি কাউকে ভালোবাসলে সব থেকে বেশি মন থেকে লেখা যায়, কিন্তু তোর লাইফে তো ওইসব কিছুই নেই, তাও এত ভালো লিখিস কি করে? না, সেই দিনের অনন্তর সেই প্রশ্নের কোনো উত্তর দেয়নি রূপকথা। ভালোবাসা যদি কেউ নিজে থেকে না বোঝে তাকে জোর করে বোঝানোর কোনো মানে হয় না, তার থেকে নিরুত্তর থাকা ভালো। কিন্তু এরপর এরকম অনেক পরিস্থিতিতে, অনেক মুহূর্তে রূপকথাকে নিরুত্তর থাকতে হয়েছে অনন্তর সামনে। আর সেই সব প্রত্যেকটা ঘটনা রূপকথাকে অনন্তর কাছ থেকে, কলকাতার কাছ থেকে মাইলের পর মাইল দূরে সরিয়ে দিয়েছে নিঃশব্দে। এই যেমন সেই এক রবিবার, নভেম্বরের শেষ সপ্তাহ বলে ঠান্ডাটা হালকা পড়েছিল কলকাতায়। সেই হালকা কুয়াশা জড়ানোর সকালে হঠাৎ রূপকথার ঘরে দরজায় ধাক্কা। এখন এই সময় তো কেউ আসার নয় ওর কাছে, এই ভেবেই রূপকথা দরজা ছিটকিনিটা খুলেছিল আনমনে। কিন্তু সামনে হঠাৎ অনন্তকে দেখে একটু থমকে গিয়েছিল যেন। এদিকে সেই কোজাগরী পূর্ণিমার পর থেকে অনন্তদের বাড়ি যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে। অনন্তকে দূর থেকে দেখলেও নিজের রাস্তা বদলে নেয়ও। অদ্ভুত একটা লুকোচুরি খেলার মধ্যে কাটে দিনগুলো। আসলে মনে হয় সামনে আসলে যদি ওর লুকোনো ভালোবাসা, কষ্ট, অভিমানগুলো ধরা পড়ে যায়, তার থেকে দূরত্বই ভালো। কিন্তু ভালো যে খুব বেশি দিন থাকে না জীবনে, তাই আজ না চাইতেই লুকোচুরি খেলার ফাঁকে ওকে ধরা দিতেই হলো। এইসবই ভাবছিল এক মনে, তখনই অনন্তর কথায় ঘোরটা কাটলো। বেশ রাগি রাগি মুখ করেই ও কথাগুলো বলল রূপকথাকে, কি রে, তোর কি হয়েছে একটু জানতে পারি? বাড়ি আসিস না আমাদের, ফোন করিস না একবারও। নিজে থেকে যদি ফোন করিও তাহলেও ধরিস না। হ্যাঁ মানছি আমি, আজকাল আমি একটু বেশি বিজি, একে কাজের চাপ, তারপর নতুন নতুন প্রেম করছি তো সেটাতেও অনেকটা টাইম দিতে হয়। কিন্তু তুই, তোর লাইফে তো এরকম কোনো ঝামেলা নেই, তাহলে এরকম করছিস কেন? রেগে আছিস নাকি আমার ওপর কোনো কারণে? তাহলে বল সেটা। রূপকথা এতগুলো প্রশ্ন শুনে 2 সেকেন্ড চুপ ছিল সেদিন একটু। নিজের মনে মনে মিথ্যেগুলোকে গুছিয়ে নিয়ে বলল তারপর, না তো, রেগে কেন থাকবো? আসলে কয়েকটা প্রাইভেট স্কুলে অ্যাপ্লাই করেছি, ইন্টারভিউ আছে সেগুলোর সামনে, ওই জন্যই এখন মন দিয়ে পড়ছি। কথাটা শুনে অনন্ত এবার একটু বিজ্ঞের মতন মুখ করে বলল, বুঝলাম। তার মানে তুই রেগে নেই, ঠিক আছে। তাহলে তো তোর আজ আমার সাথে বেরোতেও কোনো প্রবলেম নেই নিশ্চয়ই। আজ আমরা তাহলে দুপুরে লাঞ্চ করতে যাব। আসলে মিথিলাকে আমি তোর কথা এত বলেছি, ও তাই পার্সোনালি তোর সাথে আলাপ করতে চায়। অনন্তর প্ল্যানটা শুনে এক মুহূর্তের জন্য এখন রূপকথার ভেতর থেকে লাগলো, তার মানে এতদিন বাদে অনন্ত ওর সঙ্গে দেখা করতে এসেছে মিথিলার জন্য, রূপকথার কথা ভেবে নয়। যাই হোক, খারাপ লাগাটাকে মনে রেখেই আলতো হেসে উত্তর দিল রূপকথা, না অনন্ত, সরি, আমার হবে না আজ। এখন আসলে পড়তে হবে, সামনেই বেশ কয়েকটা ইন্টারভিউ তো, বুঝতেই পারছো। অনন্ত এবার বেশ গম্ভীর মুখেই বলল, না, বুঝতে পারলাম না। একটা দিন দুপুরে লাঞ্চে গেলে এমন কিছুই পড়াশোনার ক্ষতি হবে না তোর। আর আমি তোকে এখানে জিজ্ঞেস করতে আসিনি, বলতে এসেছিলাম, ব্যাস রেডি থাকিস। কথাটা অনন্ত এমন অর্ডারের সুরে বলল যে রূপকথা কিছুতেই না বলতে পারল না সেদিন। আসলে কিছু কিছু মানুষ থাকে জীবনে যাদেরকে কখনো না বলা যায় না, মুখ ফিরিয়ে থাকা যায় না, কারণ তারা মনে থাকে খুব বড় একটা জায়গা জুড়ে। তাই রূপকথা সেই দুপুরে মুখে একটা মিথ্যে হাসি সাজিয়ে, চোখে কাজল, লাল শাড়িতে সেজে হাজির হয়েছিল শ্যামবাজারের রেস্টুরেন্টটায়। মিথিলা অনন্ত সেখানে বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিল। ওকে আসতে দেখেই অনন্তর মুখে হাসি, সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, তাহলে অবশেষে এলেন মহারানী, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম জানিস। রূপকথার কথাটা শুনে একটু অবাক লাগলো হঠাৎ। তাহলে অনন্ত অপেক্ষা করে রূপকথার জন্য? তবে মুখে এসবের কোনো উত্তর না দিয়ে একটু হাসলো শুধু। এরপর মিথিলার সাথে কেমন আছো, কি করো, এইসব টুকটাক কথা হওয়ার মধ্যে ওয়েটার এসে হাজির। রূপকথা খেয়াল করলো অনন্ত মিথিলাকে জিজ্ঞেস না করেই ওর পছন্দের সবকটা খাবার অর্ডার দিয়ে দিল। তার মানে এত কম সময় ওরা দুজনে দুজনকে এতটা ভালোভাবে চিনে গেছে। রূপকথার এসব ভেবে এখন আর জোর করেও যেন কোনো কথা আসছে না ঠিক। বারবার অনন্তর মিথিলার হাত ধরা, চোখে চোখে হাসি, একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া দেখে গলাটা মাঝে মাঝেই বুঝে আসছে ওর। মনে হচ্ছে রূপকথা একজন তৃতীয় ব্যক্তি, এখানেও বাড়তি কেউ, যার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, এমন কেউ না। এই অদরকারটা বুঝে বেশিক্ষণ আর রূপকথা থাকেনি ওই রেস্টুরেন্টে। তাড়াতাড়ি অল্প একটু খেয়ে বলে উঠেছিল হঠাৎ, আজ আমি আসি। আসলে এরপর একটা বন্ধুর বাড়ি যেতে হবে, দরকার আছে একটু, তোমরা গল্প করো বরং। কথাটা আচমকা শুনে অনন্ত এবার একটু অবাক হয়েছিল। বন্ধুর বাড়ি যাবি মানে? কি দরকার? তাহলে চল আমরাও উঠি, ট্যাক্সি করে নামিয়ে দিয়ে যাব তোকে।
রূপকথা অনন্তর কথাগুলো শুনে এবার মিথিলার মুখটা খেয়াল করেছিল আনমনে। অনন্তর কথাগুলো যে ওর মোটেও পছন্দ হয়নি সেটা ওর হালকা গম্ভীর মুখটা দেখেই বোঝা যাচ্ছিল। তাই রূপকথা এবার জোর দিয়ে বলল, আমাকে ছেড়ে দেওয়ার দরকার হবে না, আমি নিজেই চলে যাব। মানে আমার বন্ধুর বাড়ি খুব কাছেই, হাঁটা পথ, তোমরা প্লিজ এনজয় করো। না, কথাটা শেষ করে রূপকথা এবার অনন্তর হ্যাঁ না এর অপেক্ষা না করে উঠে দাঁড়ালো। তারপর আর 2 মিনিটের মধ্যেই রেস্টুরেন্টে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। নকল হাসি নকল মুখোশের বাইরে ভিড়ে ঠাসা কলকাতার রাস্তায়, যেখানে ওর জলে ভেজা আবছা চোখ আর কারোর কাছ থেকে লুকোতে হবে না। এরপর সেই দুপুরে অনেকক্ষণ কলকাতার ভিড় রাস্তা ধরে নিরুদ্দেশের উদ্দেশ্যে হেঁটেছিল রূপকথা একা একা। মনে হচ্ছিল এত লোকের মধ্যে এই এদিক ওদিক চলে যাওয়া রাস্তাগুলোর মধ্যে পুরোপুরি হারিয়ে যাওয়া যায় না, যেখানে গেলে কেউ আর কখনো ওকে খুঁজে পাবে না। সেই দিন এইভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ ওর ফোনটা আনমনে বেজে উঠেছিল। এখন আবার ওকে কে মনে করলো? এইভাবেই ফোনের স্ক্রিনে চোখ রেখেছিল অনুরাধা। সেই ওর কলেজের পুরনো বন্ধু এই সময় হঠাৎ ফোন করলো কেন ভেবেই ফোনটা ধরেছিল। আর ওপার থেকে ভেসে এসেছিল কিছু কথা, যা রূপকথা ঠিকানাকে সত্যি পুরোপুরি বদলে ফেলেছিল। হ্যালো রূপকথা, আমি বলছি, তোকে একটা খবর জানাতে আসলে ফোন করলাম। আমাদের কলেজের হেড শ্রুতি ম্যাম, উনি বোলপুরে একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল কিনে নিয়েছেন। সেখানে বাংলার জন্য টিচার চাই। প্রথমে আমাকে বলেছিল, কিন্তু আমার পক্ষে অত দূর গিয়ে চাকরি করা সম্ভব না। তখন আমি তোর নামটা সাজেস্ট করলাম, আর তোর রেজাল্ট তো প্রথম থেকে ম্যামেদের জানা, তাই ওনার কোনো আপত্তি নেই। এবার তুই যদি রাজি থাকিস তাহলে চাকরিটা করতে পারিস। ওখানে হস্টেলে থাকবি আর স্টার্টিংয়ে 10,000 টাকা দেবে। কথাগুলো শুনে রূপকথা কয়েক মুহূর্তের জন্য যেন একটু থমকে গিয়েছিল। তাহলে কি যে নিরুদ্দেশের খোঁজও মনে মনে করছিল তার ঠিকানা এখন হঠাৎ পেয়ে গেল? প্রশ্নটা মনে আসতেই সেই চঞ্চল মুখটা আবার চোখের সামনে ভেসে উঠেছিল। এখন অনন্তকে ছেড়ে কি ও সত্যি থাকতে পারবে? ওকে একবারও না দেখে কি ও দিনগুলো কাটাতে পারবে? না, এর উত্তর এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব না। ওর পারা না পারার হিসেবটা করার জন্য বেশ কিছুটা সময় লাগবে। তাই অনুরাধাকে কিছু কথা সাজিয়ে বলেছিল সেই দিন, আমি 2 দিন বাদে জানাচ্ছি কি করব। ম্যামের নাম্বার আছে আমার কাছে, ওনাকে ফোন করে আমার ডিসিশনটা জানিয়ে দেব। আর থ্যাংক ইউ রে, তুই আমার নামটা রেকমেন্ড করলি, তাই অনেক কিছু অনেক সহজ হয়ে গেল এবার আমার জন্য। না, এরপর আর সেদিন বেশিক্ষণ রাস্তায় থাকেনি রূপকথা। নিজের ওই ছোট্ট ঘরটায় ফিরে এসে ভাবতে শুরু করেছিল প্রথম থেকে, কলকাতা সত্যি ওকে কি দিল? মা বাবা চলে যাওয়ার পর একটা নিজের লোক, নিজের বাড়ি, নিজের জায়গা, কিছুই তো পেলো না কখনো। মামা মামি তো কোনোদিনই ওকে সহ্য করতে পারেনি। আজ যদিও চলে যায় তাহলে বরং শান্তি পাবে দুজন। একটা বোঝা ঘাড় থেকে নামার শান্তি। আর রইল বাকি অনন্ত। ওর জীবনে ওকে রূপকথা দরকার আছে, আর সেখানেও মিথিলা এসে ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়েছে ওর বন্ধুত্ব, ওর কথা, এসব দিয়ে। তাই অনন্তর জীবনেও রূপকথা বাড়তি, হিসাবের বাইরে একজন, যার থাকলেও চলে না থাকলেও চলে। কিন্তু রূপকথা নিজে কি পারবে এতদিনের চেনা শহর, চেনা জায়গা, চেনা মুখগুলোকে ছেড়ে দূরে কোনো এক লাল মাটির দেশে দিনের পর দিন কাটাতে? কথাগুলো ভাবতে ভাবতেই সেদিন সন্ধে গড়িয়ে রাত নেমে এসেছিল শহরে। রূপকথা খেয়ালই করেনি ওর মোবাইলটা হঠাৎ বেজে ওঠায় আবার সম্বিত ফিরল। স্ক্রিনে একটা আননোন নাম্বার। এটা আবার কে? কথাটা ভেবেই ফোনটা ধরেছিল। আর ওপার থেকে ভেসে এসেছিল একটা অল্প চেনা মেয়ের স্বর। হ্যালো রূপকথা, আমি মিথিলা বলছি। আমি অনন্তর কাছ থেকে তোমার নাম্বারটা পেয়েছি। তুমি নিশ্চয়ই ভাবছো হঠাৎ আমার তোমার সাথে কি দরকার যে কল করলাম। ঠিকই, ভাবাটাই স্বাভাবিক। আসলে কিছু কথা আমার বলা দরকার তোমাকে, তাই ফোন করলাম। আমি জানি তুমি অনন্তকে ভালোবাসো। সেদিন লক্ষ্মী পুজোয় আজকে রেস্টুরেন্টে তোমার চোখ দেখে সবটা স্পষ্ট বুঝেছি। আসলে অনন্ত এসব ব্যাপারে খুব বোকা বলে কিছু নোটিশ করে না। যাই হোক, তোমাকে আমার এটাই বলার যে প্লিজ তুমি অনন্ত লাইফ থেকে চলে যাও। এতদিন এইটুকু নিশ্চয়ই বুঝেছো যে অনন্তর মনে তোমার জন্য কোনো স্পেশাল জায়গা নেই। তোমার সত্যি আর কোনো চান্স নেই রূপকথা। উল্টে যদি অনন্ত কখনো তোমার ফিলিংসের ব্যাপারে ভুল করে জানতে পারে তাহলে নিজে খুব গিল্টি ফিল করবে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। হয়তো বোকার মতন আমাদের রিলেশনটাও ভেঙে দেবে, তারপর আবার নিজেই কষ্ট পাবে। তাই বলছি অনন্তর জন্যই তুমি অনন্তর থেকে দূরে থাকো, তোমাদের বন্ধুত্বটাকে শেষ করে দাও। আর আসলে কিছু সম্পর্ক এরকমই হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্তই সেই সম্পর্কগুলোর ভ্যালিডিটি থাকে। তারপর নতুন লোক এলে পুরনো জায়গাটা ছেড়ে দিতেই হয়। আর আমি সত্যি তোমার জন্য আমাদের দুজনের রিলেশনে কোনো কমপ্লিকেশন চাই না। তাই তুমি প্লিজ সরে যাও এসবের থেকে। এনিওয়েজ, অনেক কথা বললাম, রাখছি এবার, ভালো থেকো। কথাগুলো শেষ করে মিথিলা রূপকথার মুখের ওপর ফোনটা কেটে দিল। সেদিন ফাঁকা ঘরে ও যেন বাকশূন্য হয়ে বসে রইল কিছুক্ষণ। নিঃশব্দ ঘরটায় মিথিলার কথাগুলো শুধু কানে বাজছিল রূপকথার। একদিনে এতই পুরনো হয়ে গেল যে ছেড়ে চলে আসতে হবে অনন্তর জীবন? প্রশ্নটা নিজের মনেই করে উঠল হঠাৎ। তবে মিথিলার কথাগুলো তো মিথ্যে না। এই ভালোবাসাটাকে আর কতদিন লুকিয়ে রাখবেও? তার থেকে ঠিকই পুরোপুরি দূরে সরে যাওয়াটাই ভালো। মিথিলার অনন্তর মাঝে যাতে ভুল করেও কোনোদিন রূপকথা না আসতে পারে তার ব্যবস্থা করাই ভালো।
গেল। এই ভেবেই আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে কলেজের হেডকে ফোন করেছিল রূপকথা। তারপর 10 মিনিটের কথার মধ্যে বোলপুরে চাকরি থাকার ব্যবস্থা সব কিছু কনফার্ম করে ঠিকানা বদলের শুরু করেছিল নিজের জীবনের। না, এরপর 7 দিন আর একবারও অনন্তর সঙ্গে দেখা হয়নি রূপকথার। অনন্ত আর কাজের চাপে রূপকথাকে ফোন করার সুযোগ পায়নি যদিও। তবে একদিকে এই কথা না হয়ে ভালোই হয়েছিল, যাবে যখন একবারে নিঃশব্দে কোনো খবর না রেখে যাওয়াটাই ভালো, যাতে কেউ কখনো কোনোভাবে রূপকথার আর খোঁজ না পেতে পারে। জানে অনন্তর হয়তো প্রথমটা জেনে খুব খারাপ লাগবে, তবে এই খারাপ লাগা বেশি দিনের নয়। নতুন দিনের ভিড়ে রূপকথার মতন পুরনো মানুষকেও খুব সহজেই ভুলে যেতে পারবে। এইসব ভেবেই ফোনের সিমটাও চেঞ্জ করে নিয়েছিল নিজের। নতুন নাম্বারটাও শুধুমাত্র অনুরাধাই জানতো, কলকাতার আর কেউ না, এমনকি মামা মামিও না। আর মামা মামি তো এমনিতেও যোগাযোগ না রাখতে পারলেই বাঁচে, তাই রূপকথার ব্যাগ গোছানো দেখেও কখনো বিশেষ কোনো প্রশ্ন করেনি। রূপকথা তাও নিজে থেকে বলেছিল একবার বোলপুরে চাকরি পাওয়ার কথাটা, কিন্তু ওরা গরজ করে স্কুলের নামটাও জিজ্ঞেস করেনি। যাই হোক, এরপর একদিন খুব ভোরে সূর্যের আধো আলো ফোটার মাঝে রূপকথা নিজের লাগেজ, নিজের নিরুদ্দেশে পাড়ি জীবনে পুরনো কলকাতা থেকে বেরিয়ে এসেছিল একেবারে নিঃশব্দে সবার অন্তরালে, একা একটা জীবন কাটানোর জন্য, যেখানে শুধু পুরনো স্মৃতির ভিড় আর নতুন এক রূপকথা যে শুধুই নিজের। ট্রেনটা এবার একটা হালকা ধাক্কা দিয়ে শেষ স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ল। আর রূপকথা এক মুহূর্তে 2 বছর আগের অতীত থেকে বর্তমানে ফিরে এলো। হাওড়া স্টেশনের সেই পুরনো ভিড়, প্ল্যাটফর্মগুলোতে লোকেদের ট্রেন ধরার তাড়া, কে আগে পৌঁছে সিট দখল করবে তার হুড়োহুড়ি। এইসবের মধ্যে রূপকথা কয়েক সেকেন্ডের জন্য যেন একটু হারিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল 2 বছরে এ স্টেশনের ছবিটা তো একদম বদলায়নি, সবকিছু সেই আগের মতন। শুধু এই সময়ের ভিড়ে ওর ভেতরের আমিটাই যা বদলে গেছে। যাই হোক, এই নতুন আমিকে সঙ্গী করেই রূপকথা এবার স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগোলো। কিন্তু এখন মনটা একটু ভয় ভয় করছে। এতদিন বাদে অনন্তর মুখোমুখি হওয়ার ভয়। আর ও নিজে ঠিক থাকতে পারবে তো? ওই চঞ্চল ছেলেটাকে একটা হুইল চেয়ারে স্থির হয়ে বসে থাকতে দেখে কি বলবে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে? কোনো কথা, কোনো সান্ত্বনা, কিছু কি বেরোবে মুখ দিয়ে? নাকি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে অনন্তর সামনে, চোখ ভরে দেখবে শুধু ওকে, যাকে শুধুমাত্র স্বপ্নে দেখারই কথা ছিল এতদিন, তাকে আবার সামনাসামনি খুব কাছ থেকে দেখবে? এই সব আকাশ পাতাল ভাবনার ভিড়ে কলকাতার ট্রাফিক জ্যাম, গাড়ি ঠাসা রাস্তাগুলো পেরিয়ে রূপকথার ট্যাক্সিটা সে ওর পুরনো পাড়ায় এসে হাজির হলো। ওর সেই চেনা চেনা বাড়ি, বসু কাকার মুদির দোকান, ছোট্ট প্রাইমারি স্কুলটাকে পেছনে ফেলে ওই হালকা গোলাপি রঙের বাগান ঘেরা দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো রূপকথার ট্যাক্সি। আর হঠাৎ ওর মনে হলো 2 বছর আগের সময়টা যেন থেমেই ছিল এতক্ষণ। মাঝের এই দিন, মাস, বছরের হিসেব সব মিথ্যে। যাই হোক, ট্যাক্সির ভাড়া মিটিয়ে এবার রূপকথা নিজের ছোট্ট ব্যাগটাকে সঙ্গী করে অনন্তদের দরজার বেল টিপল। কয়েক মিনিটের অপেক্ষার পরই দরজাটা খুলে গেল। সামনে অনন্তর মা দাঁড়িয়ে অবাক চোখে রূপকথাকে দেখছে এখন। আজকে সকালের একটা ফোনেই যে ও এত দিনে দূরত্ব শেষ করে কলকাতা চলে আসবে, সেটা সত্যি অনন্তর মা স্বপ্নেও ভাবেনি। তাই ঘোরটা কাটতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল। তারপর মন ভরে জড়িয়ে ধরেছিল রূপকথাকে। সত্যি, এই 2 বছরে এই মেয়েটার মুখখানা যে কতবার কারণে অকারণে অনন্তর মার চোখের সামনে ভেসে উঠেছে, তা মনে হয় গুণেও বলা যাবে না। আর রূপকথা নিজেও এতদিন বাদে একজন নিজের মানুষকে পেয়ে কিছুক্ষণ যেন হারিয়ে গিয়েছিল। সেই পুরনো স্পর্শ, পুরনো আদর, মনে হচ্ছিল 2 বছর আগের হারানো সময়টা আবার ফিরে এসেছে ওর কাছে। তবে রূপকথা জানতো, কাকিমা যত সহজে ওকে কাছে টেনে নিয়েছে, অনন্ত সেটা নাও করতে পারে। 2 বছরের জমা বরফ এত তাড়াতাড়ি গলবে না। ওর কিছু না বলে, না জানিয়ে চলে যাওয়া অনন্ত ওকে দেখেই ভুলে যাবে না কখনো। এইসব 7-5 ভাবনার ভিড়ে সেদিন ধীর পায়ে রূপকথা অনন্তর ঘরে গিয়ে হাজির হয়েছিল। অনন্ত খুব মন দিয়ে একটা বই পড়ছিল, তাই রূপকথার আশাটা খেয়াল করেনি প্রথমে। মায়ের গলার আওয়াজে সম্বিত ফিরল ওর। বাবু, এই দেখ, তোর সঙ্গে দেখা করতে কে এসেছে। কথাটা শুনেও আনমনে হুইল চেয়ারটা ঘুরিয়ে পেছনে ফিরে তাকিয়েছিল। আর বেশ কিছুক্ষণের জন্য একটু থমকে গেছিল হঠাৎ। সে বড় বড় দুটো চোখ, কপালের মাঝে ছোট্ট একটা কালো টিপ, ফর্সা মিষ্টি মুখ, আর অনেকদিন আগের শোনা গলার স্বর। অনন্ত, কেমন আছো তুমি? না, প্রশ্নটা শুনে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেয়নি অনন্ত। রূপকথা খেয়াল করেছিল কয়েক সেকেন্ডের ভিড়ে অনন্তর মুখটা কেমন যেন
কঠিন হয়ে গেছে। ওকে দেখে প্রথমে যে বিস্ময়টা ছিল মুখে সেটা এখন রাগে পরিণত হয়েছে। আর সেই রাগটাকে গলায় নিয়ে অনন্ত উত্তর দিল, আমি কেমন আছি সেটা জানার তো তোর কোনো দরকার নেই। এখানে কেন এসেছিস? চ্যারিটি কেস ভেবে সিম্প্যাথি দেখাতে? রূপকথার চোখটা এবার হঠাৎ ভিজে গেল এইসব শুনে। এই প্রথম অনন্ত ওর সঙ্গে এতটা রুডলি কথা বলল। তাও কিছু কথা সাজিয়ে রূপকথা উত্তর দেওয়ার চেষ্টা করলো, অনন্ত প্লিজ এইভাবে বলো না। আমি আসলে আজ সকালে কাকিমার ফোনটা পেয়ে সব জানলাম। আমি এতদিন কিছুই না। ওর কথাটাকে শেষ করতে না দিয়ে অনন্ত এবার চেঁচিয়ে উঠল। ওর রাগটা রূপকথার থেকে ঘুরে গিয়ে ওর মায়ের ওপর পড়ল। তুমি খবর দিয়েছো আমাকে না জিজ্ঞেস করে, একজন বাইরের লোককে আমার ব্যাপারে বলতে গেছো? তুমি ভাবলে কি করে যে এতদিন কোনো যোগাযোগ রাখলো না তাকে হঠাৎ দেখে আমি আনন্দে নাচতে শুরু করব? এইসব তুমি করতে গেলে কেন? অনন্তর মাও এইসব শুনে হঠাৎ ঘাবড়ে গেছে এই মুহূর্তে। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না ঠিক। এই প্রথম জীবনে ছেলেকে এত রাখতে দেখে কেমন যেন স্ট্যাচুর মতন মনে হচ্ছে নিজেকে। জোর করে কোনো কথা আসছে না। তবে অনন্ত আর কথা শোনার কোনো অপেক্ষা করেনি তখন। হাতে করে হুইল চেয়ারের চাকাটা জোরে জোরে ঘুরিয়ে কয়েক সেকেন্ডে রূপকথার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে ওকে নিজের ঘরে দরজার বাইরে বার করে দিয়েছিল। তারপর বেশ জোর গলায় মাকেও ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল। এরপর দুজনের মুখের ওপর আওয়াজ করে নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিল। রূপকথা এইসব দেখে যেন পাথরের মতন দাঁড়িয়েছিল কিছুক্ষণ। এত রাগ ওর ওপর অনন্তর যে একেবারে ঘর থেকে বের করে দিল। একটা কথাও শুনল না। পুরনো অনন্তর সাথে এই অনন্তকে যেন কিছুতেই মেলাতে পারছিল না রূপকথা। সেই হাসি খুশি মন খোলা অনন্ত আজ যেন হারিয়ে গেছে অনেক দূরে। তাহলে কি আর কথা হবে না ওদের? পুরনো সময়টা কি একবারও ফিরে আসবে না রূপকথার কাছে? কথাটা ভেবে দুটো পায়ের শক্তি যেন নড়বড়ে হয়ে গেল হঠাৎ। শরীরটা ছেড়ে দিল ওর। টাল হারিয়ে পড়েই যাচ্ছিল সেই মুহূর্তে। অনন্তর মা এসে ওকে ধরে ফেললো শক্ত করে, তারপর সামনের সোফাটায় নিয়ে গিয়ে বসালো। আসলে বুঝতে পারছিল রূপকথার এরকম একটা ব্যবহার অনন্তর কাছ থেকে পেয়ে খুব বড় একটা ধাক্কা লেগেছে। তাও কিছু কথা সাজিয়ে অনন্তর মা আস্তে গলায় বলে উঠল, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে এখন। অনন্ত তোকে এতগুলো কথা মুখের ওপর বলে দেবে এটা আমি সত্যি ভাবিনি। আসলে তুই চলে যাওয়ার ২-৪ দিন বাদে অনন্ত খবরটা পেয়েছিল। পাগলের মতন খোঁজার চেষ্টা করেছিল তোকে। তারপর তোর ফোন নাম্বার কয়েক হাজার বার ফোন করেছে মনে হয়। তোর চেনা সব বন্ধুদের বাড়ি গিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু তাও কিছু জানতে পারিনি এই ঘটনাটা। তবে ওকে খুব কষ্ট দিয়েছিল, ভেতরে ভেতরে গুমড়ে থাকতো। তারপর থেকেই আমি তো মা বুঝতাম সবই। ওই হাসি খুশি চঞ্চল ছেলেটা কেমন শান্ত চুপচাপ হয়ে যাচ্ছিল চোখের সামনে, সবটা খেয়াল করেছিলাম। আর তারপর তো এই অ্যাক্সিডেন্টটা হয়ে একেবারে চুপ হয়ে গেল অনন্ত। ৬ মাস কেটে গেছে ঘটনাটার। ডাক্তার বলেছে রেগুলার ফিজিওথেরাপি করলে, ট্রিটমেন্ট করলে ওর পায়ের সার ফিরেও আসতে পারে। তবে আমি বুঝি অনন্ত মনে মনে নিজের কাছে হেরে গেছে। এখন নিজের সবকিছু ফিরে পাওয়ার চেষ্টাটা করার ইচ্ছেটাই আর ওর মধ্যে বাকি নেই। যাই হোক, এই সময় সেদিন রাস্তায় হঠাৎ অনুরাধার সঙ্গে দেখা হলো আমার। অনন্তর অ্যাক্সিডেন্টের কথা শুনে ও নিজে থেকে তোর নাম্বারটা দিল আমাকে। যদিও অনন্ত ২ বছর আগেও তোর খোঁজ করতে অনুরাধার কাছে গিয়েছিল একবার। মনে হয় তুই ওকে বারণ করে দিয়েছিলিস তখন তোর ফোন নাম্বার কাউকে দিতে। তাই অনন্তকে অনুরাধার কাছে না শুনে ফিরে আসতে হয়েছিল। এতগুলো কথা একসঙ্গে বলে অনন্তর মা এবার একটু থামলো শ্বাস নেওয়ার জন্য। তারপর আবার একটু ভেবে রূপকথার দিকে তাকিয়ে বলল, অনন্তর এতদিনের জমা রাগ একদিনে শেষ হয়তো হওয়ার না। তাই এরকম ব্যবহার পেয়ে থাকতেও পারিস, আবার ইচ্ছে হলে অপেক্ষা না করে চলেও যেতে পারিস। আমি তোকে জোর করে এখানে থাকার কথা বলবো না। না, কথাগুলো শুনে রূপকথা সেদিন বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসেছিল। কি বলবে কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না। তারপর বেশ কিছুটা সময় পার করে বলেছিল, ফিরে যাওয়ার জন্য তো ২ বছর বাদে আসেনি কাকিমা, আমি অপেক্ষা করব। এখানে বসে থাকবো। অনন্ত নিজের বন্ধ দরজাটা একটা সময় ঠিক খুলবে আমার সামনে জানি। এরপর প্রায় ১০ ঘন্টা কেটে গেছিল। ঘড়িতে এখন রাত ১২টা। রূপকথা এখনো ড্রয়িং রুমে সোফাটাতে চুপচাপ বসে কিছু না খেয়ে। অনন্তর মার এবার এই দৃশ্য দেখে খারাপ লাগতে শুরু করেছে। রূপকথার শুকনো থমথমে মুখটার দিকে আর তাকাতে পারছে না যেন। ঠিক এই সময় ছিটকিনি খোলার শব্দটা কানে এলো। অনন্তর মা খেয়াল করলো অনন্ত দরজা খুলে আবার নিজের ঘরে চলে গেল আনমনে। না, অনন্তর মা এবার আর ১ সেকেন্ডও অপেক্ষা না করে ওর কাছে গেল। তবে মায়ের কাছে কিছু শোনার আগেই অনন্ত বলে উঠল, এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে সে। যাই হোক, ভালো হয়েছে। আর মা, কেন তুমি আমার ব্যাপারে একটা বাইরের মেয়েকে জানাতে গেলে, যে কিনা নিজে এতগুলো দিন আমাদের সাথে কোনো যোগাযোগ না রেখে কাটিয়ে দিল? কি দরকার ছিল আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে ওকে বলার? ওর সিম্প্যাথি কোনো দরকার নেই আমার। অনন্তর মা এতক্ষণ চুপ ছিল, কিছু না বলে শুধু শুনছিল ওর কথাগুলো। কিন্তু এবার আর নিস্তব্ধ থাকতে পারলো না। অনন্তর মুখের ওপর বলে উঠল, তুই যাকে বাইরের মেয়ে বলছিস সে যদি শুধু তোকে সিম্প্যাথি দেখানোর জন্য আজ এখানে আসতো, তাহলে সে দুপুর থেকে রাত ১২টা অবধি না খেয়ে ড্রয়িং রুমে বসে থাকতো না তোর দরজা খোলার অপেক্ষায়। আর ২ বছর আগে
রূপকথা কেন গিয়েছিল সেই কারণটা কিন্তু তুই জানিস না। কোনো কিছু না জেনেও এত কিছু শুনিয়ে দেওয়াটা কি ঠিক? না, এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না অনন্ত। আর রূপকথা এতক্ষণ ধরে কিছু না খেয়ে ওর জন্য বসে আছে শুনে হঠাৎ ভাবনাগুলো সব এলোমেলো হয়ে গেল যেন ওর। মনে পড়ে গেল সেই বাবা মারা যাওয়ার দিনগুলোর কথা, সেই সকালটার কথা, যখন রূপকথা না খেয়ে শুকনো মুখে ওর ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। তাহলে কি আজও কিছু বদলায়নি? আজও রূপকথা ওর জন্য সে একই রকম ভাবে ভাবে। কথাটা মনে হতেই ও হাত দিয়ে হুইল চেয়ারের চাকাগুলোকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি ঘুরিয়ে ড্রয়িং রুমে গেল। আধো অন্ধকারের মধ্যে রূপকথার শুকনো মুখটা স্পষ্ট দেখতে পেল। এরপর হালকা ঘুমিয়ে পড়েছে এখন, সোফায় আলতো করে শরীরটা এলানো ওর। অনন্ত এবার রূপকথার সামনে গিয়ে ওর হাতটা ধরে একটু ঝাঁকালো আর তন্দ্রাটা কেটে সঙ্গে সঙ্গে চমকে উঠল। অনন্ত এসেছে ওর সামনে, 2 বছরের তৈরি কাচের দেওয়াল ভেঙে। রূপকথা এই মুহূর্তে ঠিক কী বলবে বুঝতে পারল না। তখন অনন্তই বলে উঠল, তুই এতক্ষণ ধরে এখানে বসে আছিস, বাড়ি যাসনি কেন? রূপকথার কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না, তাই নিরুত্তরই থেকে গেল। অনন্ত খেয়াল করলো রূপকথার মুখটা কেমন অন্ধকার হয়ে এসেছে, চোখ দুটো ভিজে গেছে জলে। এই দৃশ্য দেখে এখন হঠাৎ সকালের কথাটা মনে পড়ে গেল ওর। একটু কি বেশি রুট ছিল তখন? কথাটা ভাবতে অনন্ত এবার কিছুটা নরম গলায় জিজ্ঞেস করলো, খেয়েছিস কিছু? ওট ওট, খেতে চল আমার সাথে। কথাটা শেষ করেই অনন্ত এবার রূপকথার হাতটা ধরে টানলো ওকে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রূপকথা এবারও সোফা থেকে উঠলো না। তবে ঘরের নিস্তব্ধতা ভেঙে বলে উঠলো হঠাৎ, তোমাকে চ্যারিটি কেস ভেবে দেখতে আসিনি আমি, শুধু দেখবো বলে দেখতে এসেছি। তবে তুমি যদি না চাও আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। আমার নিজের লোকই আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। মামা মামি তো এখন চিনেও চেনে না, সেরকম তুমিও না। কথাটা শেষ করতে পারলো না রূপকথা। অনন্ত এবার বেশ দৃঢ় গলায় ওকে থামিয়ে দিল। ওর গলার আওয়াজটা আবার ভীষণ কঠিন হয়ে গেছে এই মুহূর্তে। বেশ রেগেই তাই বলল, শাট আপ। তোর এতদিন বাদে এটা মনে হলো যে তোর মামা মামি আর আমি একই? যদি তোর সাথে যোগাযোগ না রাখতে চাইতাম তাহলে তোকে পাগলের মতন খুঁজতাম না এতদিন। তবে ভুলটা প্রথম থেকে আমারই ছিল। সবসময় মনে হয় একটু বেশি ভালো থেকেছি তোর সাথে, তাই এত সাহস বেড়েছিল যে কিছু না বলে ভ্যানিশ হয়ে গেলি। তবে আর না, এই 2 বছরে আমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছি। এবার যদি তুই আমাকে না জিজ্ঞেস করে বাড়ি থেকে বাইরে পা রাখার কথা ভেবেছিস তাহলে দেখে নিবি আমি কতটা খারাপ হতে পারি। এবার চল খেতে, অনেক রাত হয়েছে। আর এটা আমি তোকে জিজ্ঞেস করছি না, বলছি। কথাগুলো প্রায় এক নিঃশ্বাসে শেষ করি অনন্ত রূপকথার হাত ধরে টানলো এবার বেশ জোরে। না, রূপকথা এখন আর না উঠে থাকতে পারলো না আর। তবে খুব অদ্ভুত লাগছিল হঠাৎ আজও যে অনন্তর মনে এতটা অধিকারবোধ কাজ করে ওর জন্য এটা জেনে। আর রূপকথা সেটা অস্বীকারও করতে পারলো না এখন। তবে হঠাৎ মনে হচ্ছিল সারাদিনের অপেক্ষার পর পুরনো অনন্তকে আবার ফিরে পেয়েছে নিজের কাছে একদম বিনা নোটিশে। সেই রাতে রূপকথা অনন্তদের বাড়িতেই থেকে গেছিল। আসলে ওর আর কখনোই মামা মামির বাড়িতে ফিরে যাওয়া হবে না। সন্ধেবেলা মামি নিজের দায়িত্ব নিয়ে অনন্তর মাকে ফোন করে রূপকথাকে নিজের কাছে রেখে দিতে বলেছে। এমনকি ওরা রূপকথার থাকার ঘরটাও এই 2 বছরে ভাড়া দিয়ে দিয়েছে যাতে ও আর কখনোই ওই বাড়ি ফিরতে না পারে। অনন্ত রাতে ডিনারের পর কথাগুলো জানতে পেরেছিল। রূপকথা সেই সময় খেয়াল করেছিল অনন্তর মুখটা রাগে লাল হয়ে গেছে। সত্যি অবাক লাগছিল রূপকথার আজ প্রত্যেকটা মুহূর্তে। যতবার অনন্তকে দেখছিল মনে হচ্ছিল এতদিন বাদে ওই ছেলেটা ওকে নিয়ে এতটা ভাবে, এতটা চিন্তা করে, হিসাবের বাইরে রাখছিল সবকিছু। আসলে ও তো ভেবেছিল এই 2 বছরে অনন্তর জীবনের মতন মন থেকে ওর অস্তিত্ব মুছে যাবে পুরোপুরি। কিন্তু আজ বুঝলো রূপকথা নিজের জায়গা হারায়নি কখনো। তবে আজ রাতে শুয়ে শুয়ে এটাও মনে হচ্ছিল আর 2 বছর আগের মতো না বলে চলে যাওয়া যাবে না এরপর। আর সেটা ঠিকও হবে না। যে মানুষটা ওকে নিয়ে এতটা ভাবে সে শুধু ভালোবাসতে পারেনি বলে সব যোগাযোগ শেষ করে দেওয়া কোনো ঠিক কাজ নয়। তবে এই মুহূর্তে হঠাৎ মিথিলার কথাগুলো মনে পড়ে গেল রূপকথার। ও অনন্তর সাথে যোগাযোগ রাখলে মিথিলা রেগে যাবে না তো? ওদের দুজনের রিলেশনে যেন কোনো প্রবলেম না হয় ওর জন্য। অনন্ত যে মিথিলারই, এটা রূপকথা অনেকদিন আগেই বুঝে গেছে। আর এত সব জেনে বুঝে রূপকথা কোনোদিনই নিজের ফিলিংসের কথা জানতে দেবে না অনন্তকে। মিথিলা এই ব্যাপারে একদম নিশ্চিন্তই থাকতে পারে। কথাগুলো এইবার ওদের দেখা হলে মিথিলাকে বোঝাবে। এই সব 7-5 ভাবতে ভাবতেই সেদিন রূপকথার চোখে ঘুম জড়িয়ে এসেছিল আস্তে আস্তে। ক্লান্ত শরীরটা স্বপ্নের দেশে চলে গেছিল। তারপর ঘুম ভাঙলো অনন্তর গলার আওয়াজ শুনে। ঘড়িতে তখন 8:30। রূপকথা অনন্তকে কফি হাতে সামনে বসে থাকতে দেখে একটু অবাক হয়ে খাটে উঠে বসলো। তারপরে কৃতস্তত করে বলল, তুমি আবার কফি নিয়ে কেন আসতে গেলে? আমার শরীরটা ক্লান্ত ছিল বলে মনে হয় এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম, নইলে 7টায় উঠে পড়ি। অনন্ত এবার একটু হেসে উত্তর দিল, হ্যাঁ ঠিক আছে, একদিন এটুকু দেরিতে উঠেছিস বলে এত এক্সপ্লেনেশন দেওয়ার কিছু হয়নি। আর কফি নিয়ে এসেছি তো কি হয়েছে? আমি চলতে পারি না বলে কি এটুকু কাজও করতে পারবো না? অনন্তরের শেষ কথাটা শুনে রূপকথার
মুখটা এবার হঠাৎ থমকে গেল। চোখ চলে গেল অনন্তর নিথর দুটো পায়ের দিকে, আর মুখে অন্ধকার এসে ভিড় করলো। অনন্ত ব্যাপারটা বুঝে পরিস্থিতিটাকে হালকা করার জন্য আবার বলে উঠল, আরে মজা করছিলাম আমি, এতে এত সিরিয়াস হওয়ার কিছু হয়নি, নে এবার কফিটা খা, নইলে ঠান্ডা হয়ে যাবে। কথাটা শোনার পর থেকে রূপকথার ভেতরটা এখনো খা খা করলেও মুখের অন্ধকার সরিয়ে অল্প হেসে বলল, বুঝলাম, আমি কিন্তু জানি তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ফিজিওথেরাপিটা এবার রেগুলারলি করতে হবে কিন্তু, নইলে ছাড়ছি না। আর মিথিলাকেও দলে নিয়ে নেব আমার, দুজনে মিলে জমিয়ে শাসন করব তোমাকে, ঠিক না হয়ে যাবে কোথায় দেখি। কিন্তু কথাগুলো শুনে অনন্তর মুখটা এবার গম্ভীর হয়ে গেল। একটু সময় নিয়ে থেমে থেমে বলল, মিথিলার সাথে আমার আর কোনো রিলেশন নেই। 6 মাস আগে অ্যাক্সিডেন্টের পরই ব্রেকআপ হয়ে গেছে। আসলে ওর বাবা মা চায়নি কোনো ইনভ্যালিড ছেলের সাথে ওর সম্পর্ক থাকুক। হ্যাঁ, ও চাইলে হয়তো জোর করে থাকতে পারতো, কিন্তু কি দরকার এত ঝামেলায় গিয়ে। তার থেকে আমাদের মধ্যে যা কিছু ছিল সেটাকে ভুলে যাওয়া অনেক সহজ। কথাটা শেষ করে অনন্ত এবার একটু জোর করে হাসলো, আর খেয়াল করলো সকালে নরম আলো জানলা দিয়ে এসে লাগছে রূপকথার মুখে। তাতে কি ওর মুখটা আরো করুণ মনে হচ্ছে? ওর চোখ দুটো কি এখনো চিকচিক করছে জলে? তাহলে কি অনন্তর কষ্টে কারোর চোখে জল আসে? প্রশ্নগুলো একসঙ্গে মনে এসে মিলিয়ে গেল ওর। আর তার মাঝে রূপকথা ঘরের নিস্তব্ধতা ভেঙে আস্তে গলায় আনমনে বলে উঠল, আমার থাকা উচিত ছিল, ওই সময়টায় আমার তোমার সঙ্গে থাকাটা উচিত ছিল। অনন্তর কথাটা শুনে এবার নিজেকে আটকে রাখতে না পেরে অনেক দিনের জমানো প্রশ্নটা করে ফেলল রূপকথাকে। ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে চলে গেছিলিস কেন? কি হয়েছিল যার জন্য 2 বছর তোকে এত দূরে থাকতে হলো? প্রশ্নটা শুনে কয়েক মুহূর্তের জন্য রূপকথা নির্বাক হয়ে গিয়েছিল, কিন্তু আজ অনন্তর সামনে কিছুতেই মিথ্যে বলতে পারবে না ও। আবার সত্যিটাও বলার নেই, তাহলে কি উত্তর দেবে? এই সব ভাবতে ভাবতে অনন্তর মার আওয়াজ কানে এলো হঠাৎ। রান্নাঘর থেকে রূপকথাকে ডাকছে এখন। ব্যাস, আর অপেক্ষা না করে রূপকথা বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর অনন্তর সামনে কথা ঘুরিয়ে বলল, কাকিমা ডাকছে, মনে হয় কোনো দরকার আছে, যাই দেখে আসি। কথাটা শেষ করেই ও আর অনন্তর প্রত্যুত্তরের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। তবে অনন্তর এই মুহূর্তে বুঝতে বাকি রইল না, রূপকথা নিজেকে অদ্ভুতভাবে আড়াল করার চেষ্টা করছে ওর সামনে। তার মানে কি ওর জীবনে এমন কোনো কথা আছে যা অনন্তকে বলা যায় না? এমন কি ঘটনা আছে যেটা অনন্তকেও শেয়ার করা যায় না? আগে তো দিন থেকে রাত প্রত্যেকটা মিনিট সেকেন্ডের হিসেবে দিত রূপকথা ওকে। তাহলে আজ কি হলো? ওদের মাঝে এত দূরত্ব কোথা থেকে চলে এলো? নাকি দূরত্বটা 2 বছর আগেই তৈরি হয়েছিল? অনন্ত আজ খেয়াল করলো প্রশ্নগুলো একসঙ্গে এসে জড়ো হয়েছিল সেই দিন ওর মনে, কিন্তু কিছুতেই কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না যেন। তবে ওই প্রশ্নগুলোর সাথে একটা অদ্ভুত কষ্ট এসে জমা হয়েছিল ভেতরে, কারো দূরে চলে যাওয়ার কষ্ট। কিন্তু কি অদ্ভুত, এরকম কষ্ট তো মিথিলার সাথে ব্রেকআপের দিনও হয়নি ওর। আজকের এই কষ্ট, এই খারাপ লাগাটা যেন একেবারে আলাদা, একদম নতুন অনন্তর কাছে। এখনকার মতো এই পর্যন্ত থাক, এর অন্তিম পর্ব কালকেই আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।